আসসালামু আলাইকুম। আজকে আমরা ধারকের সমবায় সম্পর্কে কিছু জানব। ক্লাস 9-10 আমরা রোধের সমবায়ের যে ব্যাপারটা পড়ছি, এখানে ধারকের সমবায়টা প্রায় সেম, মানে থিমটা একই, ঘটনা একই, শুধু সূত্রটা একটু ডিফারেন্ট হবে। কেন ডিফারেন্ট হবে সেই ব্যাপারে আমরা একটু আসি। প্রথমে আসি শ্রেণী সমবায় আমরা কীরকম বুঝি। 9-10 আমরা দেখছি যে একটা রোধের সাথে আরেকটা রোধ, তার সাথে আরেকটা রোধ, মানে পর সাজানো থাকলে সেই জিনিসটাকে আমরা শ্রেণী সমবায় বলতাম। এক্ষেত্রেও সেম, প্রথমে একটা ধারক, এই ধারকগুলোকে আমরা জেনারেলি সমান্তরাল পাত ধারক বলি, যেহেতু দুইটা পাত সমান্তরালভাবে যুক্ত এবং দুইটা পাতের ক্ষেত্রফল সমান, দৈর্ঘ্য সমান, সব কিছু সমান হবে আর কি। এরকম তিনটা ধারককে আমরা পাশাপাশি সাজিয়ে তাদের মাঝখানে তার দ্বারা কি করলাম, যুক্ত করলাম। তো এখন আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে C1 ধারকের বিভব কত, তো আমরা সেই ক্ষেত্রে দুইটা বিন্দু ধরলাম, এ বিন্দু, বি বিন্দু। এ বিন্দু এবং বি বিন্দুর মাঝখানে যে বিভব সেটা হচ্ছে প্রথম ধারকের বিভব, সেটা হচ্ছে V1। এরপরে দ্বিতীয় ধারকের বিভব হচ্ছে বি বিন্দু এবং সি বিন্দুর মধ্যেকার বিভব, সেটাকে আমরা ধরলাম V2। আর তৃতীয় ধারকের বিভব হচ্ছে সি এবং ডি এর মাঝখানে যে বিভবটা সেটা হচ্ছে V3। তো এখন আমরা যদি তিনটা ধারককে এইভাবে শ্রেণীতে যুক্ত করে এরপরে যদি আমরা তার সাথে কোষ যুক্ত করি, যেটা আমি এখানে দেখাই নাই, তো দেখা যাবে কোষ থেকে কিছু পরিমাণ চার্জ, যেটাকে আমরা ধরলাম কিউ পরিমাণ চার্জ, প্রথম ধারকে প্রবেশ করবে এবং ধারকগুলো যেহেতু শ্রেণী সমবায় যুক্ত, সেই ক্ষেত্রে সবগুলো ধারকের মধ্য দিয়ে একই পরিমাণ চার্জ কি হবে, গমন করবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চার্জের মান শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি থাকবে, একই থাকবে। তাহলে ডিফারেন্ট কি হচ্ছে, ডিফারেন্ট হচ্ছে বিভব, যে C1 এর বিভব V1, C2 এর বিভব V2, C3 এর বিভব V3। অর্থাৎ শ্রেণী সমবায়ে, যেটা আমরা 9-10-এ পড়ছি, যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বিভব হবে ভিন্ন, তড়িৎ প্রবাহ হবে একই। তো এখানে আমরা তড়িৎ প্রবাহ না বলে আমরা এখানে চার্জ বলছি, যেহেতু ধারক চার্জ কি করে, জমা করে। তো এখন তাহলে টোটাল বিভব কত হবে, টোটাল যদি আমরা একটা বর্তনী বানাইতাম তাকে কোষ দিয়ে, সেই ক্ষেত্রে মোট বিভব হবে সবগুলো বিভবের কি ফল, যোগফল। এই সবগুলো বিভব যোগ করলে টোটাল যে বিভবটা আমরা তাকে প্রদান করছি সেই বিভবের সমান হওয়ার কথা। তো এখানে আমি আলাদা আলাদাভাবে সুন্দর করে গুছিয়ে লিখেছি যে C1 ধারকের বিভব হচ্ছে V1, যেটা এ ও বিন্দুর মধ্যবর্তী বিভবের সমান। তাহলে মোট বিভব কি দাঁড়াচ্ছে, এ ও ডি বিন্দুর বিভব, এই দুই বিন্দুর বিভব, যেটাকে আমরা টোটাল V ধরলাম, VAD আমি লিখছি, সেটা হবে V1, V2, V3 সবগুলো বিভবের যোগফলের সমান। আচ্ছা, এবার আমরা যদি একটু দেখি যে ধারকের যে জেনারেল সূত্রটা, মানে কমন যে সূত্রটা, C = Q/V, Q হচ্ছে চার্জ, V হচ্ছে বিভব। সেখান থেকে আমরা লিখতে পারি বিভব সমান Q/C। তাহলে প্রত্যেকটা বিভবের ক্ষেত্রে আমরা Q/C সূত্রটা প্রয়োগ করতে পারি। তাহলে এবার প্রথমে আসি AD বিন্দু হচ্ছে, এই বিভবটা ছিল মোট বিভব, মানে টোটাল সবার যে বিভবটা। তাহলে সবার বিভব যদি হয়, চার্জ হবে সবার চার্জ, ধারক হবে সবার ধারকত্ব। তাহলে সবার চার্জ কত, সবার মধ্য দিয়ে কত চার্জ যাচ্ছে, কিউ পরিমাণ। সবার মিলিত, তারা কিভাবে যুক্ত, সবাই শ্রেণী সমবায় যুক্ত। তাহলে সবার জন্য যে ধারকটা হবে তাকে আমি CS দিয়ে আমরা সিরিজ বুঝাচ্ছি বা শ্রেণী বুঝাচ্ছি, কারণে CS দ্বারা প্রকাশ করলাম। সেটা হচ্ছে সবার, মানে টোটাল তিনজনকে মিলে। এবার V1 যদি আমি বলি, V1 কার, C1 এর মধ্যে। তাহলে Q/C1, প্রথম কথা হচ্ছে C1 এর মধ্য দিয়ে কি পরিমাণ চার্জ যাচ্ছে, সবার মধ্য দিয়ে একই পরিমাণ চার্জ যাচ্ছে, সেই কারণে Q/C, এই যে সূত্র থেকে Q/C। তো তাহলে V1 হচ্ছে C1 ধারকের, তাহলে Q/C1। V2 হচ্ছে C2 ধারকের, তাহলে Q/C2 এই সূত্র অনুযায়ী। আর V3 হচ্ছে Q/C3 এই সূত্র অনুযায়ী। তাহলে সবার পক্ষ থেকে যদি আমি কিউটাকে বাদ দিই, তাহলে সূত্রটা যাচ্ছে 1/CS সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। তো রোধের সাথে এখানে একটু তোমাদের কেমন লাগতে পারে, উলটপালট লাগতে পারে। কেন, কারণ রোধের ক্ষেত্রে শ্রেণী সমবায়ে আমরা দেখতাম সূত্রটা ছিল সরাসরি যোগ, মানে RS সমান R1 প্লাস R2 প্লাস R3। আর এখানে ধারকের ক্ষেত্রে জিনিসটা একটু উল্টা হলো, কি হলো, 1/CS সমান 1/C1 1/C। তার মানে এই সূত্রটা হচ্ছে এখন কিসের জন্য, ধারকের শ্রেণী সমবায়ের জন্য। এবার আমরা আসি যে ধারকের সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ে কি, শ্রেণী সমবায়ে আমরা দেখেছি যে একই পরিমাণ চার্জ ছিল, মানে একই পরিমাণ চার্জ চাইতো,
আর সমান্তরাল সমবায়ে দেখা যাবে যে চার্জগুলো কি হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে। 3টা ধারক আমরা ধরছি C1 C2 C3 আগের মতোই। এখন কোষ থেকে যে চার্জটা আসবে, যেটা আমি দেখাই নাই, এখানে একটা কোষ আছে, সেটা দেখাই নাই আর কি। কিউ পরিমাণ চার্জ আসলো, সেটা যে যতগুলো পথ পাবে তড়িৎ প্রবাহের মতো ওই পথগুলোতে সে বিভক্ত হয়ে যাবে। Q1 Q2 Q3 আবার বি বিন্দুতে এসে সে মিলিত হবে এবং সম্পূর্ণ কিউ হয়ে আবার পুনরায় বর্তনীর নেগেটিভ প্রান্তে চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সবার বিভব একই হবে, কারণ সমান্তরালে যুক্ত সকল ধারকের বা সকল রোধের বিভব একই হয়। তাহলে এখানে ডিফারেন্টটা কোথায়? ডিফারেন্ট হচ্ছে চার্জ। C1 এর মধ্য দিয়ে Q1 যাচ্ছে, C2 এর মধ্য দিয়ে Q2 যাচ্ছে, C3 এর মধ্য দিয়ে Q3 যাচ্ছে। সবগুলো চার্জকে যোগ করলে আবার আমরা কিউ পরিমাণ চার্জ পাবো। তাহলে আমি বলতে পারি যে মোট চার্জ কিউ হচ্ছে Q1 Q2 এবং Q3 এর যোগফল, যেটা আমরা ম্যাথের লামির উপপাদ্য থেকেও পাই। তাহলে এবার আসি কিউ। এই কিউটা কার মধ্য দিয়ে? সেটা হচ্ছে সম্পূর্ণ বর্তনীতে যারা যতগুলো ধারক আছে সবার মধ্য দিয়ে। তাহলে এবার আমরা কমন সূত্রটা কি জানি? C = Q/V। তাহলে কিউ সমান হবে CV। তাহলে কিউ পরিমাণ চার্জ যাচ্ছে সবগুলো ধারকের মধ্য দিয়ে, আর সবগুলো ধারকের টোটাল ধারকত্বকে আমরা CP, P মানে প্যারালাল বা সমান্তরাল বোঝাচ্ছি, আর ইন্টু V। এই ভিটা একার জন্য মানে C1 এর জন্য বিভব যা হবে বাকি সবার জন্য বিভব কি হবে তাই হবে। তার মানে সবার মিলিত বিভবের মান কত হবে? V। বিভব একই হয় কোন ক্ষেত্রে? সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। সেমভাবে Q1 সমান Q1 চার্জটা কার মধ্য দিয়ে যাচ্ছে? C1 ধারকের মধ্য দিয়ে যাচ্ছে, তার বিভবও কত? V। Q2 চার্জটা কার মধ্য দিয়ে যাচ্ছে? C2 ধারকের মধ্য দিয়ে যাচ্ছে, তার বিভব V। Q3 চার্জটা কার মধ্য দিয়ে যাচ্ছে? C3 মধ্য দিয়ে, তার বিভব V। তো সবার বিভবগুলো কমন, যেহেতু তারা সমান্তরালে যুক্ত, এই কারণে সবার দুই পাশ থেকে সমান সমানের বিভব V গুলো বাদ দিলাম। তাহলে সূত্র দাঁড়াচ্ছে CP সমান C1 প্লাস C2 প্লাস C3, যেটা রোধের ক্ষেত্রে শ্রেণী সমবায়ের জন্য ছিল। তাহলে রোধের ক্ষেত্রে আর ধারকের ক্ষেত্রে সূত্রটা একটু কি হচ্ছে? ইন্টারচেঞ্জ হচ্ছে, সূত্রটা একটু উল্টো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে এই জিনিসটা মনে রাখলে হবে, বাট মেইন থিমটা আমাদের সবার জানা থাকতে হবে। কি সেটা? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বিভব হবে ভিন্ন, চার্জ বা তড়িৎ প্রবাহ হবে একই, আর সমান্তরালের ক্ষেত্রে বিভব হবে একই, চার্জ হচ্ছে উল্টা বলছি মনে হচ্ছে। শ্রেণী সমবায়ে বিভব হবে ভিন্ন, চার্জ হবে একই, আর সমান্তরালের ক্ষেত্রে হবে চার্জ ভিন্ন, বিভব একই। এই দুইটা জিনিস মনে রাখলে মোটামুটি আমাদের হবে। এরপরে আসি আমরা এই যে ধারক বলতেছি, এই ধারক চার্জ সংগ্রহ করতেছে। তাহলে যেহেতু চার্জ সংগ্রহ করতেছে, এই কারণে তার ভিতরে কিছু শক্তি কি হবে? সঞ্চিত হবে। পরবর্তীতে সে অন্য কোনো কাজে সেই শক্তিটাকে ব্যবহার করতে পারবে। তাহলে আমি সঞ্চিত শক্তি বলতে জেনারেলি আমরা বইয়ের ভাষায় কি বুঝি? সেটা হচ্ছে যে একটি ধারককে আমরা আহিত করতে অর্থাৎ চার্জিত করতে যে পরিমাণ শক্তি বা কাজ করি আমরা, অথবা ব্যাটারি আর কি, যে পরিমাণ শক্তি ব্যয় করি অথবা যে পরিমাণ কাজ করি, সেটাকে আমরা ধারকের সঞ্চিত শক্তি বলি। তো এখন যদি আমরা বলি একটা সমান্তরাল পাত ধারক নিলাম, ওই ধারকের পাতে আমরা খুব ছোট মানের কিছু চার্জ দিলাম, যেটাকে আমরা DQ দ্বারা প্রকাশ করছি। এই প্রদান করার কারণে দুই পাতের মাঝখানে যে বিভবের পার্থক্যটা, মানে একটা পাত হবে ধনাত্মক আধান আর একটা পাত হবে ঋণাত্মক আধান। এই ধনাত্মক ঋণাত্মক আধানের কারণে তাদের মধ্যেকার একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে। সেই বিভব পার্থক্যকে আমি ধরলাম V। এখন এই বিভব পার্থক্য সৃষ্টি করার কারণে আমাকে কিছু পরিমাণ শক্তি, আমি বলতে মানে ব্যাটারিটা, যে ব্যাটারিটা আমরা যুক্ত করতেছি, মানে আমি বুঝতে যাচ্ছি এরকম একটা, এই যে এরকম আর কি, আমরা যে এখান থেকে চার্জ দিচ্ছি, চার্জের পরিমাণটা আমি খুবই ক্ষুদ্র ধরলাম, DQ পরিমাণ। এই চার্জের কারণে একটা পাত ধনাত্মক আধান আর একটা পাত ঋণাত্মক আধানে কি হলো? পরিণত হলো। এখন এই যে ঘটনাটা ঘটলো, এই কারণে এই কোষটা কি করলো? কিছু পরিমাণ শক্তি হারালো। সেই শক্তিটা কোথায় গিয়ে জমা হচ্ছে? এই ধারকে গিয়ে জমা হচ্ছে। তো এই শক্তিটাকে আমরা DW ধরলাম। এখন এইদিকে যে প্লাস আর এইদিকে যে মাইনাস, দুই পাতে যে ভিন্ন চার্জে চার্জিত হলো, এই কারণে তাদের মাঝখানে একটা কিসের পার্থক্য সৃষ্টি হলো? বিভবের পার্থক্য সৃষ্টি। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের কাজ বিভব ইন্টু চার্জ। চার্জের কারণে বিভব সৃষ্টি হলো, আর বিভবের কারণ সৃষ্টি করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। এরপরে বিভবের সূত্র কোত্থেকে আসতেছে? আবার আমরা জানি C = Q/V, V সমান Q/C। তাহলে এই V এর পরিবর্তে আমরা Q/C প্রয়োগ করলাম।
এবার আমরা কি করছি, যেহেতু ডি আছে, ডি মানে ক্ষুদ্র মান, সেটাকে আমরা যোগজীকরণের মাধ্যমে বড় একটা মানে পরিণত করতে যাচ্ছি। তাহলে কি করলাম, দুই পাশে যোগজীকরণ দিলাম এবং তাদের একটা লিমিট প্রদান করলাম। কি লিমিট, এই পাশে যোগজীকরণ করব কার সাপেক্ষে, ডব্লিউ সাপেক্ষে, আর এই পাশে যোগজীকরণ করছি কার সাপেক্ষে, কিউ এর সাপেক্ষে। তাহলে যখন আমরা কোনো প্রকার চার্জ প্রদান করি নাই তখন ব্যাটারি কোনো প্রকার শক্তি হারায় নাই, মানে শক্তি মানে কাজ করে নাই। যখন আমি কিউ পরিমাণ চার্জ প্রদান করছি কাকে, ধারককে, তখনই ব্যাটারিটা ডব্লিউ পরিমাণ কাজ করলো। এটা দুইটাকে মিলাই আমাদেরকে বলতে হবে আর কি। তো এই কারণে এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার, সেমভাবে এখানে এটাও লোয়ার, এটা আপার, এটা জানি আমরা মোটামুটি যারা যোগজীকরণ করছি। এরপরে ডি ডব্লিউকে যদি আমরা যোগজীকরণ করি সেটা হয়ে যায় ডব্লিউ, আর এটা হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট, থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে অবশ্যই। 1/c-কে আমি আলাদা করলাম কারণ আমি যোগজীকরণ করব কাকে, কিউকে। তাহলে কিউ ডি কিউকে যদি যোগজীকরণ করা হয় তাহলে নিয়ম অনুযায়ী এর উপরে পাওয়ার আছে 1, ওই 1-এর সাথে আরও 1 যোগ হবে, তাহলে হবে 2, আর ওই নতুন পাওয়ার দ্বারা ভাগ হবে। থার্ড ব্র্যাকেট আপার লিমিট লোয়ার লিমিট। সেমভাবে এই জায়গায় প্রথমে আপার লিমিট বসবে ডব্লিউ, মাঝখানে হবে মাইনাস, এরপর লোয়ার লিমিট বসবে 1/c বাইরে। এখানেও সেম, কিউ এর জায়গায় প্রথমে আপার লিমিট বসবে, এরপর কিউ এর জায়গায় আবার লোয়ার লিমিট বসবে। তাহলে এটা তো 0 বাদ গেল, 1/c কিউ স্কোয়ার বাই 2, এটাকে একটু সাজিয়ে লিখেছি, হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি। তাহলে এটা হচ্ছে কাজের সূত্র বা শক্তির সূত্র কার, যে কোনো একটি নির্দিষ্ট ধারকের যার মধ্য দিয়ে কিউ পরিমাণ চার্জ যাচ্ছে এবং যার ধারকত্ব হচ্ছে সি। এই সূত্রটা 3টা রূপে আসতে পারে, মানে 3 রকম সূত্র হতে পারে এই কাজের জন্য। কি করলাম আমরা, জাস্ট আমরা কিউ এর স্থানে সিবি বসালাম, যেটা আমরা জানি সি ইকুয়াল টু কিউ বাই ভি ধারকের জন্য। তাহলে কিউ সমান হবে সিভি, তাহলে এখানে কিউর পরিবর্তে সিবি বসালাম, স্কোয়ার হলো, সেখান থেকে আরেকটা সূত্র আসলো হাফ সি ভি স্কোয়ার। এরপর আবার আমরা চাচ্ছি যে সি এর স্থানে আমরা অন্য একটা মান বসাচ্ছি, সি এর স্থানে কিউ বাই ভি বসালাম, তাহলে সেখান থেকে আসছে হাফ কিউবি। তাহলে 3টা সূত্রের যে কোনো সূত্র ব্যবহার করে আমরা যে কোনো ধারকের, একটা নির্দিষ্ট ধারকের কি বের করতে পারবো, কাজ বা সঞ্চিত শক্তি বের করতে পারবো। এরপরে আসতেছে, ওইটাতে ছিল ধারকের সঞ্চিত, শুধু সঞ্চিত শক্তি, আর এটা হচ্ছে ধারকের একক আয়তনে সঞ্চিত শক্তি। ওইটাকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করছি, এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করতেছি। এটা ডিফারেন্স কোথায়, এখানে আয়তন 1 হইতে হবে। তো এই কারণে আমরা কি করছি, আগে যে শক্তিটা আমরা বের করছি, মানে আগে যে 3টা সূত্র পড়লাম আমরা ডব্লিউর, বক্স করা যে 3টা সূত্র ছিল, যে 3টা সূত্রের যে কোনো সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি মোট শক্তিতে। আর নিচে হবে যে ধারকটা আমরা নিয়ে কাজ করতেছি সেই ধারকের আয়তন। তো ধারকের আয়তনের তো ডিরেক্ট কোনো সূত্র নাই, সেই ক্ষেত্রে আমাদেরকে তাকে ভেঙে ফেলতে হবে এ ইন্টু ডি আকারে। এ কি, ধারকটির ক্ষেত্রফল, ডি কি, দুই পাতের মধ্যবর্তী দূরত্ব। তো এগুলো আশা করি দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমরা একক আয়তনে সঞ্চিত শক্তি বের করব। আমি আবারও বলতেছি, এটা নিয়ে একটু কনফিউশন সৃষ্টি হবে সবারই। সূত্র 2 ধরনের হবে, একটা হচ্ছে যদি শুধু আমাকে সঞ্চিত শক্তি বলে অথবা কি পরিমাণ কাজ করলাম সেটা বলে, আর যদি কখনো এই একক আয়তন কথাটা উল্লেখ না থাকে, যদি কখনো একক আয়তন কথা উল্লেখ না থাকে, কখনোই আমি এই সূত্রে যাব না। শুধুমাত্র যখন একক আয়তন বলে দিবে তখন আমরা মোট সঞ্চিত শক্তি ডিভাইডেড বাই আয়তন এই ব্যাপারটাতে যাব। এটা যেন অবশ্যই আমরা একটু কেয়ারফুল থাকি। এরপর আসতেছে যে ধারকগুলো নিয়ে আমরা কাজ করি বা যে ধারকগুলো আমরা এখন ব্যবহার করি দেখি, সেই ধারকগুলো কয় প্রকার, সেটা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে স্থির মানের ধারক, অর্থাৎ এই ধারকের ধারকত্বের মান ফিক্সড, মানে এ 1 মাইক্রোফ্যারাড হলে 1 মাইক্রোফ্যারাড সারা জীবন 1 মাইক্রোফ্যারাডই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। আরেকটা হচ্ছে পরিবর্তনশীল ধারক, আমরা পরিবর্তনশীল রোধ পড়ছিলাম না, রিওস্টেট, ওইটার মতো এর ধারকত্বের মান কি হতে পারে, পরিবর্তন হতে পারে। সেটা যেখানে আমাদের যেরকম ধারক লাগবে আমরা সেটা ব্যবহার করবো আর কি। তো এই ধারকগুলো আমরা কোথায় দেখি, রেডিওতে দেখি, টিভিতে দেখি, ফ্যানে দেখি, টিউবলাইটে দেখি। ওগুলো আমরা না দেখলেও ফ্যান এবং টিউবলাইটটা মোটামুটি আমরা চাক্ষুষ বুঝতে পারি। ফ্যানের ক্যাপাসিটর কোথায়, আমরা দেখি মাঝে মাঝে একটা ফ্যান অনেকদিন চলতে চলতে হঠাৎ তার স্পিড কমে যায়, আমরা আগের মতোই তাকে তড়িৎ শক্তি প্রদান করতেছি কিন্তু তার স্পিডটা কমে যাচ্ছে। কেন? কারণ তার ক্যাপাসিটর, মানে ক্যাপাসিটর বলতে বাংলায় আমরা তাকে ধারক বলি, সেই ধারকের সঞ্চিত শক্তির পরিমাণটা কমে যাচ্ছে। স্বাভাবিকভাবে একটা বস্তু, যে কোনো ইলেকট্রিক কম্পোনেন্ট বলা হোক না কেন, তাকে আমরা অনেক দিন ধরে ব্যবহার করলে তার দক্ষতা হ্রাস পায়, সেটা আমরা জানি। সেই দক্ষতাটা হ্রাস পাচ্ছে কার কারণে? ধারকের কারণে। ধারক আগের মতো শক্তি সঞ্চিত রাখতে পারছে না, এই কারণে তার স্পিডটা আগের মতো আমরা পাচ্ছি না।
এরপর যদি আমরা টিউবলাইটের কথা বলি, টিউবলাইটে যে কোনো এক পাশে আমরা একটা স্টার্টার নামে একটা ব্যাপার দেখি। তো স্টার্টারে কি হয়, প্রথমে যখন আমরা সুইচটা অন করি সেখান থেকে কিছু পরিমাণ চার্জ গিয়ে যে ক্যাপাসিটরটা আছে, মানে যে ধারকটা আছে সেই ধারককে চার্জ দিতে পারে। সেই ধারক এরপরে কনস্ট্যান্ট স্পিডে সেই টিউবলাইটে কি করে, কনস্ট্যান্ট মানে একমুখী প্রবাহতে পরিণত করে এবং সেই লাইটটাকে জ্বলতে সাহায্য করে। তো এই দুইটা জিনিস আমরা মোটামুটি চোখেই দেখি। সেটা একটা হচ্ছে ফ্যান ক্যাপাসিটর, সেটা হচ্ছে গোল আকারের, অনেক সময় কালো হয়, অনেক সময় ব্রাউন কালারের হয়, গোল মোটামুটি সিলিন্ডার আকৃতির, দেখলে আমরা বুঝতে পারবো। আর হচ্ছে টিউবলাইটের যে স্টার্টারটা যেটা এক কোণায় থাকে, টিউবলাইট জ্বলার পূর্বে যেটাকে একবার আমরা ব্লিঙ্ক করতে দেখি আর কি। আচ্ছা, এই গেল ব্যাপার ধারকের ব্যাপার স্যাপার। ধারকের সম্বন্ধীয় যে ম্যাথগুলো, গাণিতিক সমস্যাগুলো আমরা এখনো সলভ করি নাই। নেক্সট যে দুইটা লেকচার আসবে সেই দুইটা লেকচারে আমরা গাণিতিক সমস্যাগুলো ফিল আপ করার চেষ্টা করব। এবার আসি আমরা ছোট একটা প্রশ্ন, যেটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে প্রায় আসে। সেটা হচ্ছে সকল অপরিবাহী ডাইইলেকট্রিক, সকল ডাইইলেকট্রিক অপরিবাহী, কিন্তু সকল অপরিবাহী ডাইইলেকট্রিক নয়। তাহলে আমাকে আগে জানতে হবে কোনটা অপরিবাহী কোনটা ডাইইলেকট্রিক। এখন প্রথমে আসি যে অপরিবাহী বস্তু কখনোই কি করতে পারে না, তড়িৎ প্রবাহিত করতে পারে না, চার্জ পরিবহন করতে পারে না। কেন? কারণ তার মধ্যে যথেষ্ট পরিমাণ মুক্ত ইলেকট্রন থাকে না, মানে কোনো মুক্ত ইলেকট্রনই থাকে না। সেই কারণে অপরিবাহী তড়িৎ পরিবহন করতে পারে না। তো পদার্থের অণুসমূহ আবার আমরা জানি সেগুলো পরমাণু দ্বারা তৈরি। আবার ওই পরমাণুর মধ্যেই, মানে পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াসটা থাকে সেটা হচ্ছে ধনাত্মক আধানের যুক্ত, আর নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনগুলো তাকে চারপাশ থেকে ঘিরে রাখে সেটা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত। তো এখন এই একটা পরমাণুকে বা একটা বস্তুকে যদি আমরা কোনো একটা শক্তিশালী ক্ষেত্রে, তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রে স্থাপন করি, দেখা যাবে ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসটি এক সাইডে, মানে এক পাশে চলে যাবে এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলো অন্য আরেক সাইডে চলে যাচ্ছে। তো এই যে চলে যাওয়া, মানে দুইটা প্রান্তে, এক প্রান্তে প্লাস আর আরেক প্রান্তে মাইনাস চলে যাওয়ার যে ঘটনাটা, এটা শুধুমাত্র সেই সকল অপরিবাহীতেই পাওয়া যায় যাদেরকে আমরা কি বলি, ডাইইলেকট্রিক বলি। তো এর জন্য একটা চার্ট বইতে দেওয়া আছে, ওই বইতে বলতে পিডিএফ, যে পিডিএফটা তোমাদেরকে দেওয়া হয়েছে সেই পিডিএফে দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিবা। মানগুলো মুখস্থ রাখার দরকার নাই, ওখানে ডাইইলেকট্রিকের একটা কম্পোনেন্টগুলোর কিছু মান দেওয়া আছে। আমরা জাস্ট সিকোয়েন্সটা মনে রাখার চেষ্টা করবো, যে এর পরে এ, ওর পরে সে, সিকোয়েন্সটা মনে রাখার চেষ্টা করব। তাহলে ডাইইলেকট্রিক কাদেরকে বলবো, সেই সকল অপরিবাহী যাদেরকে শক্তিশালী কোনো ক্ষেত্রে আমরা যদি স্থাপন করি, দেখা যাবে তাদের নিউক্লিয়াসটা, মানে ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসটা এক পাশে এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলো আরেক পাশে চলে যাচ্ছে। অর্থাৎ তাদের ভিতরে পোলারিটি, যেটাকে আমরা কেমিস্ট্রি ভাষা পোলার আয়ন বলি, পোলারিটি দেখা যাচ্ছে, তাদেরকে আমরা ডাইইলেকট্রিক বলবো। আর বাদ বাকি যাদের এই ঘটনাটা ঘটবে না তারা পিওর অপরিবাহী। ডাইইলেকট্রিকও অপরিবাহী, তো এই কারণে আমরা বলি ডাইইলেকট্রিক সকল ধরনের ডাইইলেকট্রিকই অপরিবাহী, বা সকল অপরিবাহীকে আমরা চাইলে কিসে রূপান্তরিত করতে পারতেছি না, ডাইইলেকট্রিক। তো আজকে এতটুকু পর্যন্তই থাকবে। নেক্সট যে দুইটা লেকচার আমরা দেখব সেগুলো আমরা ধারকের গাণিতিক সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।